শুরু হলো অগ্নিছড়া মার্চ, বাঙালি জাতির জেগে ওঠার মাস। আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। ঈশ্বরদীতে দাদি নাতনি হত্যার প্রধান আসামি গ্রেফতার। মশায় অতিষ্ঠ নরসিংদীবাসীর জীবন, ৩ লাখ পৌরবাসীর জন্য নিধন কর্মী মাত্র ৩ জন। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। শুরু হলো অগ্নিঝরা মার্চ। বঞ্চনার পথ মারিয়ে ৫৫ বছর আগে যেই মাসে স্বাধীনতার ঘোষণা এসেছিল, যেই ঘোষণায় ঝাঁপিয়ে পড়ে লাখো শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল এই ভূমি, আর যেখান থেকেই বাংলাদেশের আত্মপ্রকাশ। আমিনুল ইসলামের রিপোর্ট। ৭১-এর মার্চের শুরু থেকেই উত্তাল হয়ে ওঠে রাজপথ। ২ মার্চ ঢাকায় হরতাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন। ৩ মার্চ সারা দেশে হরতাল থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন, যা ২৫শে মার্চ পর্যন্ত চলতে থাকে। এর মধ্যে ৩ মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের গঠন ও ৭ মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানের ভাষণে আন্দোলন বেগবান হয়। মুক্তিগামী বাঙালিদের দমাতে মার্চের প্রথম থেকেই প্রস্তুতি শুরু করে পশ্চিম পাকিস্তান। ইয়াহিয়া খান আলোচনার নামে ঢাকায় এসে ১৫ থেকে ২৪ মার্চ অভিযান প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। পাকিস্তানি সেনারা ৭১-এর ২৫ মার্চ অপারেশন সার্চলাইট নামে নারকীয় গণহত্যা চালায় ঢাকাসহ বিভিন্ন স্থানে। রাত ১১:৩০টার দিকে ঢাকা সেনানিবাস থেকে পাকিস্তানি সৈন্যরা রাস্তায় বের হয়ে আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন সহ বিভিন্ন স্থানে। চলে ইতিহাসের নজিরবিহীন গণহত্যা। ২৫শে মার্চ রাতের অপারেশন সার্চলাইটের পরে ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ২৬ মার্চ স্বাধীনতার সেই ঘোষণা দেন তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel. We had no other way but to take up arms and fight our way out. যার যতটুকু অবদান আছে সেই অবদানটুকু যদি স্বীকার করা হতো, বিভক্তি না করা হতো, তাহলে কিন্তু আজকের এই অবস্থা আসতো না। গত ফ্যাসিবাদের আমলে আমরা বারবার বলছি, কিন্তু তারা উল্টো স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার পর্যন্ত বানায় ছেড়ে দিছে, যে সরাসরি মুক্তিযুদ্ধের ঘোষণা দিল, তারপরে নিজে সরাসরি একটা সেক্টর প্রধান হিসাবে দায়িত্ব পালন করলো এবং অসম সাহস নিয়ে যুদ্ধ করলো রণক্ষেত্রে থেকে, তাকে একে রাজাকার পর্যন্ত বানানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ কি পরিমাণ মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে তারা বিকৃতি করতে চাইছে, এটা দিয়ে প্রমাণ হয়। স্বাধীনতার স্বাদ পেতে উদ্গ্রীব বাঙালি ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। কৃষক, শ্রমিক, ছাত্র যুবকদের সঙ্গে সেনাবাহিনী, ইপিআর, পুলিশ ও আনসারে কর্মরত বাঙালিরা দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিয়ে ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। আত্মপ্রকাশ হয় বাংলাদেশ নামের রাষ্ট্র। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জেলার মানুষের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে যা যা প্রয়োজন তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ চাহিদাপত্র পাঠালে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবাই জানেন যে এখানে একটা মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়ে গেছে, সাইট আপনার ঠিক করা হয়েছে। যখন মেডিকেল কলেজ চালু হয় আমাদের হাসপাতাল আরও উন্নত হবে। আমরা চেষ্টা করবো এটাকে ৫০০ বেডে উন্নীত করবার এবং আমাদের এই এলাকার মানুষ যেন স্বাস্থ্যসেবা পায় সেই বিষয়ে আমরা সবসময় সজাগ থাকবো। দর্শক, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানটি বর্ণাঢ্য ও অংশগ্রহণমূলক করতে নানা প্রস্তুতি সম্পন্ন করেছে সিটি কর্তৃপক্ষ। নগর ভবনে আছেন বিভাগীয় প্রতিনিধি অসীম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অসীম, নতুন প্রশাসক পেল খুলনা সিটি কর্পোরেশন, আয়োজন কেমন চলছে? বাবলি, ধন্যবাদ। আসলে নবনিযুক্ত যে সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, তিনি দুপুর ৩টার দিকে কিন্তু তার যে দায়িত্ব সেটি নিয়েছেন। এর আগে গত 22শে ফেব্রুয়ারি তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু 24শে ফেব্রুয়ারি তিনি ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। তারপরে আজ তিনি দায়িত্ব নিলেন। আর এই দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের একটি তোড়জোড় ছিল। তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিল। আসলে খুলনা সিটি কর্পোরেশনে আজকের যে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রায় 5 শতাধিক মানুষকে এখানে অতিথি করা হয়েছে। আর সিটি কর্পোরেশনের 4টি ভেন্যুতে মূলত এই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। আসলে সিটি কর্পোরেশনের যারা বাসিন্দারা রয়েছেন, যারা এখানে অনুষ্ঠানে যোগদান করেছেন, তারা কিন্তু বলেছেন আসলে নজরুল ইসলাম মঞ্জুর কাছে কিন্তু তাদের অনেক চাওয়া পাওয়া। সিটি কর্পোরেশনের দীর্ঘদিন ধরে যে সমস্যা, অর্থাৎ নাগরিক যে ভোগান্তিগুলো রয়েছে, অর্থাৎ মশার উৎপাত রয়েছে, আর দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার যে সমস্যা সেগুলো তো রয়েছিল। তারা বলছেন যে আসলে নজরুল ইসলাম মঞ্জু যেন সেগুলো দ্রুত সমাধান করে। বাবলি, এখনো পর্যন্ত ফুলের যে শুভেচ্ছা সেটি এখনো পর্যন্ত চলছে। আমার কাছে আপাতত এই ছিল খুলনার সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে যে নজরুল ইসলাম মঞ্জু দায়িত্ব গ্রহণ করেছেন তার সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ অসীম। এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আবারও। এবারে ইফতার আয়োজন। রমজান উপলক্ষে ঝিনাইদহে বাহারি ইফতারের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। তবে 11 রমজানেও কমেনি ইফতার পণ্যের দাম। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর ফলের দাম বেশি। ভোক্তা অধিকারের নিয়মিত মনিটরিং থাকলেও সহনীয় পর্যায়ে আসছে না ইফতার বাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহের পায়রা চত্বর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন হাসান, একটু জানাবেন ঝিনাইদহে ইফতারের পসরা কেমন সেজেছে এবং সেখানকার ক্রেতা বিক্রেতারা কি বলছেন? একটু জানিয়ে রাখি আপনাকে, ঝিনাইদহ যে শহরটা, এখানে প্রাণচত্র পায়রা চত্বরে কিন্তু আমি অবস্থান করছি এই মুহূর্তে। ঝিনাইদহতে আসলে যে সকল পণ্য আছে ইফতারের, বিশেষ করে ছোলা, মুড়ি, বেগুনি যেগুলা, এগুলোর দাম কিন্তু অনেক বেশি। কারণ গত বছর দেখে যে চপটা বিক্রি হচ্ছে 5 টাকা, সেটা কিন্তু এখন 7 টাকা বিক্রি হচ্ছে, 2 টাকা কিন্তু বেড়েছে। একই সাথে খেজুরের দাম কিন্তু আমরা দেখেছি যে যেখানে 700 টাকার খেজুর ছিল গত বছর, সেই খেজুরের দাম কিন্তু এখন 850 টাকা, 850 টাকা। সব থেকে ভালো যে খেজুর দেখেছি যে ফলের যে দাম, ফলের দামে কিন্তু 50 থেকে 60 টাকা বেশি। ভোক্তা অধিকার নিয়মিত মনিটরিং আছে, কিন্তু মনিটরিং থাকার পরেও কিন্তু সেই যে দাম, সে দামের কিন্তু লাগাম টেনে ধরা আসলে যাচ্ছে না। তো আমরা যে সকল ভোক্তারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে বিশেষ যে ফলটা আকর্ষণীয় সেটা হচ্ছে তরমুজ। যে তরমুজটা কিন্তু ছোট তরমুজ বিক্রি হচ্ছে 250 টাকা, একটু বড় তরমুজ কিনতে গেলে মিনিমাম 500 থেকে 550 টাকা খরচ করতে হচ্ছে। তারপরে মানে যাদের সামর্থ্য আছে তারাই তরমুজ কিনতে পারছে। তো সব মিলিয়ে ঝিনাইদহের যে ইফতার বাজার, সে বাজারটা গত বছরের তুলনায় একটু অনেক চড়া এই বছর। ভোক্তা অধিকার তারপরেও কিন্তু শেষ মুহূর্তে যে কিন্তু সেই যে দাম, সেই দামটাই থেকে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করছে ঝিনাইদহের যে সকল সাধারণ ভোক্তারা আছে। এই ছিল আমার কাছে ইফতার বাজার নিয়ে। বাবলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহের ইফতার বাজারের খবর জানছিলাম সহকর্মী ইমন হাসানের কাছ থেকে। পাবনার ঈশ্বরদীতে দাদি নাতনি হত্যার ঘটনায় প্রধান আসামি শরীফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে দাদি নাতনিকে হত্যার ঘটনায় প্রধান আসামি শরীফুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার সকালে বাড়ির উঠানে দাদি সুফিয়া বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনরা। খোঁজাখুঁজির পর বাড়ি থেকে কিছু দূরের সরিষা ক্ষেত থেকে নাতনি জামিলার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বৃদ্ধা সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন বাদী মামলা দায়ের করেন। পরে সন্দেহভাজন 2 জনকে আটক করে পুলিশ। সময় হলো একটা বিরতি নেবার, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার।
নরসিংদী শহরে মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। 3 লাখ পৌরবাসীর জন্য মশা নিধন কর্মী রয়েছে স্রেফ 3 জন। মশার কারণে অনেকেই ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। যদিও কর্তৃপক্ষের দাবি নিয়মিতই চলছে মশা নিধন। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়ার পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 1972 সালে গঠিত প্রথম শ্রেণীর পৌরসভা নরসিংদীতে বসবাস প্রায় 3 লাখ মানুষের। পৌর এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় কারখানার বর্জ্য ও জমে থাকা নোংরা পানি চোখে পড়ে হরহামেশাই। পাশাপাশি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার দৃশ্য তো রয়েছেই। সেসব জায়গা পরিণত হয়েছে মশার প্রজনন ক্ষেত্রে। নরসিংদী শহরে মশার উপদ্রবে তাই জনজীবন বিপর্যস্ত। বছর জুড়েই নাগরিকরা আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু সহ নানা রোগে। সে বিবেচনায় মশা নিধন কর্মসূচি পৌরসভার প্রধান বিবেচ্য বিষয় থাকার কথা হলেও সেদিকে নজর নেই কর্তৃপক্ষের। 3 লাখ মানুষের শহরে মশা নিধনে রয়েছে মাত্র 3 জন কর্মী। তাদেরও দেখা মেলে কালে ভদ্রে। এই মাঝে মধ্যে দেখা যায় মাসে একবার একটা লোক দেখি রাস্তা মেইন রোড দিয়া ধোয়া মোয়া দিয়া যায় চিবাজার মধ্যে ঢুকেন। ঝাড়ু দিয়ে এক জায়গায় ইটিয়া যায় না, এটি ফালায় এটি আগমন মতন যে সময় এটা এনতে মশাটি বেশি তৈরি হয় আবর্জনাতে। মশার জন্য তো আমরা যন্ত্রণায় ঘুমাইতে পারতেছি না, কয়েল ধরাইলেও শ্বাসকষ্টের চিন্তা করতে হয়। মশা কামড় দিলে চুলকায়া এই জায়গার মধ্যে গুঁড়ো হয়ে জায়গা। পৌর কর্তৃপক্ষের অবশ্য দাবি নিয়মিতই চলছে মশা নিধন কার্যক্রম। প্রতিদিনই আমাদের হচ্ছে কোথাও না কোথাও লার্ভিসাইড এলাকা নির্দিষ্ট করে লার্ভিসাইড সেখানে হচ্ছে প্রথমে, তারপরে স্প্রে করা হচ্ছে রেগুলার বেসিসে, তারপরে থাকে হচ্ছে ফগের বিষয়টা। আমরা এটাও নিশ্চিত করতেছি আমাদের প্রতিদিন চলমান আছে। আমাদের নতুন অলরেডি 3 গ্রাম ওষুধ কেনার জন্য অর্ডার দেওয়া হয়েছে। শিল্প অধ্যুষিত নরসিংদী পৌরবাসীর দাবি মশা থেকে নিস্তারে নেওয়া হোক কার্যকর পদক্ষেপ। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।